একটু ভাত খাবে দেন, বিশ্বাস করুন আমার না সেই খেতে লাগছে, এক মুঠ খাই আম্মা। শোন, ভাত তোকে জন্মের মতো খাই দেবো, খাবি ভাত? খাবি? খাবো। সত্যি খাবি? সত্যি আম্মা। খা খা, পেট ভরে খা। কিন্নির বাচ্চা কোথাকার। তুই বেঁচে থাকতে আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি আজকে তোকে মেরেই ফেলবো। না, এই কান্নাকে নিরাইনি, তুই আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছিস। আজকে আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমি তোরে মেরেই ফেলবো। না, তো তুমি আমাকে মেরো না, তুমি আমার কথাটা শোনো। আমি সরে যাব, আমি শৈলের জীবন থেকে অনেক দূরে সরে যাব। প্লিজ তবুও তুমি আমাকে মেরো না। দেখো আমি তো এখন গর্ভবতী, তুমি যদি আমাকে মেরে ফেলো একসঙ্গে দুটো জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর দোহাই লাগে, তুমি আমাকে কিচ্ছু করো না। তুই বেঁচে থাকতে আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি আজকে তোকে মেরেই ফেলবো। না, না না, এটা আমি কে দেখলাম? এমন কাজ তো আমার করা যাবে না, এভাবে করে শেষ করা যাবে না। ওকে অন্য কোনো কায়দায় শেষ করতে হবে। আমি যদি এভাবে ওকে খুন করতে যাই, আমার নামে কেস হয়ে যাবে, আমার জেল হয়ে যাবে। ওর জন্য অন্য কোনো শাস্তি দেখতে হবে। ওকে আমি অন্য কোনোভাবে রাস্তা থেকে সরিয়ে দেবো। আরে বাবা দাঁড়া, কই নিয়ে যাস আমাদের? খালা, তুমি যে এতদিন পরে আমারে করছাও, এত স্বপ্ন দেখাচ্ছাও আমারে, বলে যে আমার ডাইনি বেটার বউরে আমি বাড়ির থেকে বাইর করে দিয়ে তুমি আমার এই বাড়ির বউ বানানোর স্বপ্ন দেখাইলে, কই সেগুলো কিচ্ছুই তো হচ্ছে না। আরে মা শোন, এই ফকিন্নির বাচ্চাকে এত মারধর এত অত্যাচার করাই, না খাওয়াই রাখি, বাড়ির সমস্ত কাজ ওকে দিয়ে করাই, তারপরেও তো বাড়ি থেকে যাচ্ছে না। কি করি বলতো? এভাবে নির্যাতন করলে হবে না খালা, এর থেকে আরো কড়া শাস্তি দিতে হবে ওরে, অন্যভাবে নির্যাতন চালাইতে হবে। তা কথাটা বন্ধ বলিস নাই, ঠিকই বলছিস, ওকে নির্যাতনের মাত্রাটা একটু বাড়াই দেওয়া লাগবে। মারে শোন, আমারও তো কত স্বপ্ন ছিল তুই আমার বাড়ির বউ হবি, তোকে কত আদরে যত্নে রাখবো, আমার সোনার চাঁদ মেয়েটা। আর ফকিন্নির বাচ্চা একটা কোন জায়গা থেকে ধরে নিয়ে এসছে আমার ছেলে, ওকে দেখলে আমার গার মধ্যে ঘিন ঘিন করে। তোকে কি করে বলবো যে আমি কত কষ্ট করে ওই বাড়িতে থাকি? ওকে দেখলে আমার মনে হয় কি ওকে গলা টিপে মেরে দেয়, কিন্তু পারতেছি না তো। কি করা যায় এখন খালা কও? ওর অন্য কোনো মানে এমনভাবে এমন শাস্তি দেওয়া লাগবে যাতে একদিনেই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। শোন, তুই কোনো চিন্তা করিস না, এতদিন যখন ওয়েট করছিস আর একটু ওয়েট কর, দেখ আমি কি করি। ওকে এমন নির্যাতন করব, ও নিজেই সুর করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুই মন খারাপ করিস না মা। খালা, আমি তো মন খারাপ করতে চাই না, আমিও তো চাই আমি একটু হাসি খুশি থাকি, ভালো থাকি, কিন্তু কি নিয়ে হাসি খুশি থাকবো বলো? আচ্ছা শোন, যা করার আমি করব, তুই শুধু অপেক্ষা কর আর দেখ আমি কি করি। এই চল বাড়ির ভিতরে চল। আচ্ছা চলো দেখি, আমার কথাই থাক। সাথে এত খিদে লাগছে, এখন পেটটা ভরে ভাত খাবো। কি স্বাদ লাগতেছে।
তাই তো বলি, আমার হাড়ির ভাত কোথায় যায়? এই ফকিন্নির বাচ্চা, কাজের বেলায় কোনো কাজ নাই, গিলার বেলায় ঠিকই আছে, কাজের জায়গায় সব কাজ পড়ে আছে অমনি, আর ভাত চুরি করে গিলা হয়ে যাচ্ছে। এই তোরা না বলছি কাজ শেষ না করে তুই ভাতের হাড়িতে হাত দিবি না? আম্মা বিশ্বাস করেন, আমার না সে খিদে লাগছিল, আর আপনি তো জানেনই এখন তো আমি গর্ভবতী, এই সময় আমি খিদে সহ্য করতে পারিনি, তাই ভাবলাম একটু খাই দিয়ে সব কাম কাজগুলো শেষ করি। আহারে, আমার একেবারে ধনির দুলালি আইসা গেছে। তোর বাপরে কইতে পারিস না যে বস্তা ভরে চাউল দিয়ে যাইতে, তুই যখন তখন মন চায় তখন খাবি? এই ভাত খাওয়ার অধিকার কে দিছে তোরে? তোরে আমি বলছি পানি পান্তা এটো যেটো যা থাকবে তাই খাবি। আম্মা পান্তা ভাত তো ছিল না, আমি কি করবো কম? পান্তা ভাত নেই, তোর খাওয়ার দরকার নেই। তোর এত খাওয়ার কিসের? এই আর তুই গর্ভবতী দোহাই দিচ্ছিস, ওইগুলা কি আমরা কোনোদিন হই নাই? আমাদের ছেলে মেয়ে হয় নাই? আমরা তো এরকম বারে বারে ভাত খাইতে, ভাত চুটি করে নিয়ে, আরে বাড়ি ছাড়ি দেখো, বাড়ির পিছনে বাগানে চলে আসছিস। এই এত খাই খাই করিস, তোর পেটে কি রাগ ঢুকছে নাকি হারামজাদি? আমি কি করবো আম্মা কোন? হ্যাঁ আমার জন্য না হোক, অন্তত আমার সন্তানের কথা ভাবেন, ও তো আপনাদের বংশেরই সন্তান। আমি কই কি আম্মা ভাতগুলো দেন একটু খাই? তোর সাহস কত বড়, তুই আমার হাত থেকে ভাত নিয়ে ভাত খাবি? এই আর তোকেই তো মানি না, তোর পেটের সন্তানকে কি আমি মানি? আমার বংশের প্রদীপ, আমার কত আশা ছিল, আহারে আমার বোনের মেয়ে এই বাড়িতে আসবে, বউ হবে, তার পেটে বাচ্চা কাচ্চা হবে, কত আনন্দ উল্লাস করবো। তা না, মুখ পুড়িরে কোন জায়গা থেকে ধরে নিয়ে এসে তোর দেখলে আমার ঘর মধ্যে ঘিন ঘিন করে। আম্মা একটু ভাত খাবে দেন, বিশ্বাস করেন আমার না সেই খেতে লাগছে, এক মুঠ খাই আম্মা। শোন, ভাত তোকে জন্মের মতো খাই দেবো, খাবি ভাত? খাবি? খাবো, সত্যি খাবি? সত্যি আম্মা। খা খা, পেট ভরে খা। ফকিন্নির বাচ্চা কোথাকার। একটু ভাতই তো খাবার চেয়েছিলাম, অথচ ভাতগুলো খাবার দিল না, সব ভাত কিরকম করে ফেলা দিলে। এই ভাত করা যদি দিতি আমি অনেক শান্তি করে খেতাম। এক কাম করি, আমার তো সেই খিদে লাগছে, আপাতত এই ভাতগুলো একটু করে করে দিই। না না, একটা ভাতও তো তুলতে পারতেছি না, সব ভাতই তো মাটি ভরে যাচ্ছে। আমার স্বামী থেকে প্রবাসী, আর আমার সন্তানের খিদে জন্য আমি একটু ভাতও পাই না, সারাক্ষণ পাই পান্তা ভাত, বাসি ভাত। এখন ভাতই তো খাচ্ছি না, কিন্তু আম্মা খাবি দিলে না, যে করে ভাত ছিল সব ভাত ফেলা দিলে। হাই রে প্রবাসী, আমার এমনই কপাল, আমি কিনা প্রবাসীর অসহায় গর্ভবতী বউ। এই এমনই কপাল যে নিজের সন্তান পেটে থাকতো, খিদে জ্বালে এতটা কষ্ট করতে হয়, তবু একটু ভাত আমার কপালে জোটে না। সোহেলের মা, আমি একটা কথা বলতে চাই। বলো, তোমার যা মন চায় তুমি বলো। আচ্ছা, তুমি শাশুড়ি আর সূচনা হলো আমাদের বৌমা, তাছাড়া সে এখন গর্ভবতী, আর তার সঙ্গে তুমি এত খারাপ আচরণ কেন করো? হ্যাঁ চুপ থাকো, বেটার বোর পক্ষে ওকালতি করতে এসো না। আমি তো ওকালতি করতে আসিনি, যেটা বাস্তব সেটাই আমি বলতেছি। আচ্ছা শোনো, এই মেয়েটা যদি আমাদের নিজের মেয়ে হইতে তাহলে কি করে পারতে এই ধরনের ব্যবহার? তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি, তুমি আমার মেয়ের সাথে ওই ফকিন্নির তুলনা করছো? হ্যাঁ, এই তুমি এত বড় সাহস পাও কোন জায়গা থেকে? তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, ওই যে তোমার বেটার বউ কথা বলতেছো না, ওর মতো তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, বাড়ির সমস্ত কাজ করতে তোমার হবে। মনে যেন থাকে কথাটা। মনে তো আমার থাকবে, আমি জানি। এই কথা বলতে আসলেই তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলবে, তা আমি ভালো করেই জানি। ভালো করে জানো, তাহলে ওকালতি করো কিসের জন্য? হ্যাঁ, তোমারে ফারদার মানা করতেছি, যদি বেটার বোর পক্ষে কোনো ওকালতি করতে আসো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা মনে রাখো। আচ্ছা, তোমার যা মনে হয় তুমি তাই করো। এ যাও তো এখান থেকে, ওকালতি তো নিজে জায়গা পায় না, আবার শঙ্করের মতো দেখো, বুঝে হনুমান কোথাকার। সূচনা, সূচনা, আমার সূচনা। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এ সময়? মেয়েটাকে একটু দেখতে আসলাম। মেয়েটাকে দেখতে আসছেন? তা মেয়ে দেখতে আসলে বিয়াই বাড়িতে কিরকম ভাবে আসতে হয় আপনি জানেন নাই? আপনি তো জানেন আমি একেবারেই গরিব মানুষ,
শুধু এক নজর দেখার জন্যই আসলাম। শোনেন, গরিব মানুষ বলে কোনো দোহাই দেবেন না। আপনার মেয়েটা গর্ভবতী, আরে জামাই বাড়ি আসলে মেয়ের জন্য তো হাতে কিছু না কিছু আনতে হয়, নাকি সে লজ্জা শরমটাও নাই? শোনেন, আপনার মান সম্মান না থাকতে পারে, কিন্তু এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, আমার ছেলের একটা সম্মান আছে। আমার পাড়া প্রতিবেশী যদি কেউ দেখে যে আমার ছেলের শ্বশুর এই রকম পোশাক আশাকে এই রকম খালি হাতে মেয়ে দেখতে আসছে, আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি তো জানেনই আমি গরিব মানুষ, একটা কিছু আনবো সেই সমর্থন আমার নাই। লজ্জা করে নাই কথা বলতে, আবার বলতেছেন মেয়েটাকে একটু দেখতে আসছি। লজ্জা থাকা উচিত, আর আপনাদের মতো মানুষের লজ্জা থাকবে কি করে? লজ্জা থাকে যাদের নাক আছে, আপনার তো নাকই নাই। লজ্জার যে একটা নাক, তাই তো আপনার নাই। শোনেন, মেয়ের সাথে আপনার দেখা হবে না, আমার মান সম্মান যার আগে আপনি এখান থেকে চলে যান। আপনি একটু দয়া করে ডাক্তার দেন, আমার মুখটা একটু দেখতে চাই আমি। আপনি কি যাবেন নাকি আপনাকে ঘাট ধাক্কা দিব? এই এলাকার মানুষ যদি দেখে যে এই রকম পোশাক আশাকে আপনার সাথে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, সি সি সি, আমার তো বলতে। আপনি যান, চলে যান এখান থেকে, আমি যেন আপনাকে এখানে না দেখি। চলে যান এখান থেকে। বাবা, তুমি তুমি কখন আইছো? এই তো আসছিলাম মা, আমি কিছুক্ষণ আগে। কি আদিক্ষেতা, কান্নায় ভালো একেবারে আছিস গলে তো মা? পড়ছে। হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। তুমি আবার কেন এই বাড়িতে আইছো? তোর এই মুখটা দেখার জন্য আমার ছটফট করতেছিলাম। দেখো বাবা, আমি খুব ভালো আছি। এই যে দেখো, আমাকে তো এই বাড়িতে কোনো কাজ কাম করতে হয় না। আমার শাশুড়ি আমাকে কোনো কাজ কাম করতে দেয় না। তুমি তো জানো আমি এই বাড়িতে সুখী আছি। তারপর কেন কুত্তার মতো এই বাড়িতে আসো কও তো? এই শোনো, তোমাদের এই বাবা মেয়ের আদিক্ষেতা আমার একদম ভালো লাগছে না। তোমার বাবাকে এখান থেকে যেতে বলো, না হলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে বলতেছি। মানে তুই যে কত সুখে শান্তিতে আছিস আমি নিজের চোখে দেখে গেলাম মা। আচ্ছা, হ্যাঁ, আমার শাশুড়ি তো ঠিকই বলছে। তুমি এই বাড়িতে আগে আসো নাই, তুমি দেখো না সারাক্ষণ ওরা তোমাকে অপমান করে, তারপরেও তুমি কুত্তার মতো এই বাড়িতে বারবার আসো। কি কারণে আসো? হ্যাঁ, এই আমাকে দেখতে? আর হয়তো খুব ভালো আছি, আমি এই বাড়িতে খুব ভালো থাকবো, কিন্তু আমি চাই না তুমি আর এই বাড়িতে আসো। ঠিক আছে মা, আমি আর আসবো না। শোনো, আর একটা কথা কিন্তু তুমি কান খুলে শুনে রাখো, যদি আমি এই বাড়িতে মরে যায় না, আমার মৃত্যুর লাশ দেখার জন্য তুমি আর এই বাড়িতে আসবে না। এই যে আমার মাথা দিব্যি দিলাম, আর যদি তুমি এই বাড়িতে আসো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। যাও, চলে যাও তুমি এখান থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। আমাকে মাফ করে দিও বাবা, আমি তোমাকে কুত্তার সাথে তুলনা করছি। আমার কিছু করার নাই, আমি কি করতে হবে? এই যে নিজের চোখের সামনে নিজের বাবাকে এইভাবে অপমানিত হওয়া দেখলে একটা মেয়েকে সত্যি সহ্য করতে পারে? আমি সহ্য করতে পারিনি। আমি তো শুনছিলাম যে তোমাকে কিভাবে ওরা অপমান করতেছিল, আমার শাশুড়ি তোমাকে কত কথা বলতেছিল। আমি জানি বাবা, তুমি আমাকে খুব ভালোবাসো, এই আমাকে দেখার জন্য তুমি বারবার কুত্তার মতো ছুটে আসো, কিন্তু আমি তো অসহায়, আমার তো কোনো ক্ষমতা নেই। আমার বাবা এত কষ্ট করে দেখতে আসে, আমি যেমন বাবাকে একটু দেখবো, একটু আদর করবো, একটু খাইতে দিব, সে ক্ষমতা নেই। ভাবি, ভাবি, হ্যাঁ, এদিকে আসেন। আচ্ছা আসতেছি। ডাকতেছিলা? আমার কাপড় চোপড়গুলো দিয়ে দেন। এটা কেমন কথা তুমি বলতেছো? দেখো সোনিয়া, আমি না একটু কলে পাম নিচ্ছি, তাতেই আমার কেমন অস্থির লাগতেছে। তুমি তো জানো বোন, আমি গর্ভবতী, তার উপরে এই সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয়।
এইগুলো না আমি করে উঠতে পারি না, তাই বলি কি এখন তো আমার পক্ষে তোমার কাপড় কাচা সম্ভব না, তোমারগুলো না হয় তুমি কাছো, আমি সুস্থ যখন হয়ে যাব তখন তুমি যখন আমাদের বাড়িতে আসবে তখন তোমার সমস্ত কাজ আমি করে দিব। কি তুই আমার কাপড় চোপড় দিয়ে দিবি না? না মানে তুমি তো একটা মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে কি আমার কষ্ট বুঝবা না? আমি তো ভাবছিলাম আম্মা আমাকে অপছন্দ করে, আমার মনের আশা পূরণ হয়নি তাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি তো একটা মেয়ের কষ্ট বোঝা উচিত। আমি তো আর এত কোনো কথা শুনতে চাই না, তুই আমার কাপড় চোপড় দিয়ে দিবি কিনা সেটা বল। আমি খালাকে এখনই বলতেছি, দাঁড়া। খালা, সোনিয়া ঠিক আছে, আম্মাকে আর কিছু বলতে হবে না, আম্মাকে বলে বা কী করবে, ওই তো এসে আবার আমার উপর নির্যাতন করবে, চারটা কথা শুনবে। ঠিক আছে যাও, আমি না হয় কাপড় চোপড়গুলো খেঁচে দিব, কষ্টই তো আল্লাহ ভাগ্যে দিছে কষ্টে, এই কষ্টটুকু আমি ঠিক কাটায় উঠতে পারবো। এই সংসারের সমস্ত কাজ করতে পারলে তোমার দুখানা জামা কাপড় কাচতে পারবো না? পারবো। ঠিক আছে তুমি যাও। শুধু খাসবি না, খাসবি শুকাবি লন্ডি করে আমার ঘরে রেখে আসবি, দেরি যেন না হয়। ঠিক আছে। কথায় আছে না, যেমন আমার শাশুড়ি হাজার হোক, আমার শাশুড়ির বোনের তো মেয়ে, তার মতো হবে না। আমার এই অবস্থাতে আমাকে একটু বোঝার চেষ্টা করলো না। হায় রে মানুষ, মানুষ এত নিষ্ঠুর কেমনে হয়? আল্লাহ তুমি তো একটু জ্ঞান দাও, এরা কি কোনোদিনও মানুষ হবে না? যাই, কথা বলার আর কি লাভ, কাজগুলো তো আমাকেই করতে হবে। মা, মা, আরে সোহেল, তুমি তুমি কোত্থেকে আসলা? আমি প্রবাস থেকে আসলাম। যাই হোক, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি না বিশ্বাস করতে পারতেছি না তুমি বাবা কেমন আছিস? মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তুই হঠাৎ করে? মা, আমার কোম্পানি থেকে আমাকে কিছুদিনের ছুটি দিছে, এই জন্য কাউকে না বলে আমি দেশে চলে আসছি। আরে বোকা ছেলে, কাউকে না বললে অন্তত বৌভাকে তো বলবি তুই দেশে আসবি। মা, আমি সূচনাকে সারপ্রাইজ দিব বলে সূচনাকেও জানাইনি। ও তাই? বৌমা তুমি কি বোকা, আমার ছেলেটা কত দূর থেকে আসছে কত কষ্ট করে। যাও ভিতরে নিয়ে যাও, একটু লেবু শরবত করে দাও। বাবা যা ভিতরে যা, রেস্ট কর। আচ্ছা আম্মা ঠিক আছে, আমি এখনই নিয়ে যাচ্ছি। চলো চলো। ভিতরে যাই, আমি একটা নিয়ে। সোনিয়া, আমার মনে হয় এই ফকিন্নির বাচ্চা ফোনে ওর কান পড়া দিছে। আরে 1 বছর গেল না, বাড়িতে চলে আসলো হঠাৎ করে, নিশ্চয়ই কোনো মতলব আছে। আর আমিও দেখে দেব এই মতলবটা কি। ফকিন্নির বাচ্চা, তুই আমার উপর দিয়ে টিক্কা খাটাবি আর আমি হার মেনে যাব? এত সোজা কথা না। শোন, এমন কিছু করবি না বা বলবি না যে তোর ভাইয়ের সামনে অপরাধী হোস। একেবারে সাবধান, ঠিক আছে? চল বাড়ির ভিতরে যাই। সূচনা, আমি আইছি, তুমি খুশি হওনি? এই দেখো কিরম কথাবার্তা করছো, তুমি আইসো আর আমি খুশি হব না? তুমি জানো তো, তুমি আইসো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি আমার পরিবারে কেউ আমি আসাতে খুশি হয়নি। দেখলে না, মামার সঙ্গে কেমন করে যেন কথা বললো, আমি তো বুঝতে পারলাম যে আমি আসাতে মা মনে হয় খুশি হয়নি। আসলে তুমি আসাতে মা খুশি হয়নি এটা ভুল, হয়তো তুমি আসার কারণে মা আর আমার সাথে আগের মতো ব্যবহার করতে পারবে না, এর জন্য হয়তো মা বুঝতে পারতেছে না কী করবে, তার কারণে হয়তো একটু রাগ হয়েছে, আর কিছু না। তুমি এটা কি বলতেছো? তার মানে আমার মা তোমাকে নির্যাতন করে, কথা শোনায়? আমি বুঝতে পারছি, এই বাড়ির সমস্ত কাজ তোমাকে দিয়ে করায়। সোহেল, আমি এই বাড়ির বউ, আমি এই সংসারে কাজ করবো, এই সংসারে সব কিছু দেখাশোনা করবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু জানো তো,
কথায় আছে না, মন না মানুষের একটা অন্যরকম জিনিস। তুমি তো জানো মার খুব পছন্দ ছিল তার বোনের মেয়ের সাথে বিয়ে দেওয়ার, কিন্তু তুমি তো তার কথা রাখোনি। তুমি নিজে পছন্দ করে আমাকে বিয়ে করছো। আমার তো কোথায় একটু আমার উপর অভিমান আছে, আর সেই অভিমান জমতে জমতে না এখন এরকম অভিমানের পাহাড় জমে গেছে। আমি কি ভাবছিলাম জানো, আমি ঠিক একদিন আমার মন জয় করে নিতে পারবো, তাই আমি আমার দিক থেকে সবসময় চেষ্টা করছিলাম আমার মন রক্ষার, কিন্তু আমি ব্যর্থ সোহেল, আমি পারিনি। আমার মনে না আজও আমি এইটুকু জায়গা দখল করতে পারিনি। আম্মা এখনও চায় এবারের বউ যেন তোমার খালাতো বোনই হয়। তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমার মা এখন আমার সেই খালাতো বোন নিয়েই পড়ে আছে। আচ্ছা একটা কথা বলো তো, আমার জীবন আমি কাকে নিয়ে সুখে থাকবো, কাকে নিয়ে কষ্টে থাকবো, সেটা আমি তো ভালো বুঝি। আমি তো জানি তুমি লক্ষ্মী একটা মেয়ে। তুমি দেখো আমার মা তোমাকে কত মানে অন্যায় অত্যাচার অবিচার তোমার উপরে করে, তারপরে কোনোদিনও তুমি প্রতিবাদ করো না। এমনকি আমাকে বলো না যে তোমার মা আমাকে নির্যাতন করতেছে, তোমার মা আমাকে কথা শোনাচ্ছে। দেখো তোমার জায়গায় যদি অন্য যে কোনো মেয়ে থাকতো তাহলে কি করতো, আমার মাকে নির্যাতন করতো, আমার মাকে এ বাড়িতে কাজের বউ বানায় রাখতো। সোহেল, উনি তোমার মা মানে আমার শাশুড়ি। আচ্ছা আমার মা যদি আমাকে কিছু বলতো তাহলে আমি কী করতাম? মুখে মুখে তর্ক করতাম? উনি আমাকে বৌমা হিসেবে না মেনে নিতে পারলেও আমি কিন্তু ওনাকে মায়ের মতোই দেখি। আর একটা কি জানো, মানুষ যখন স্বপ্ন দেখে আর মানুষের সেই স্বপ্নটা যখন ভেঙে যায় না, তখন না মানুষ সহজে মেনে নিতে পারে না। আর তোমার খালাতো বোন, সে তো এখনও তোমার বউ হওয়ার স্বপ্ন দেখে। আমি তো একটা মেয়ে, আমি কিন্তু সবই বুঝি। আর তাছাড়া তোমার মা ছোট থেকে তোমাকে এত বড় করছে, কত স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন তুমি ভাঙছো। এত তাড়াতাড়ি কি সত্যি একজন মানুষ মেনে নিতে পারে? আমি তুমি হলে পারতাম? আমি বুঝতে পারছি আমার মা তোমাকে এখনো বৌমা হিসাবে মেনে নিতে পারেনি। আরে বাদ দাও না সোহেল, আমি বলি কি, আমার বিশ্বাস দেখো, আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে তখন সমস্ত অভিমান আমার ঠিক ভুলে যাবে ওর মুখ দেখার পর, তখন ঠিক আমাকে বৌমা হিসেবে মেনে নিবে। আমারও এটাই বিশ্বাস, আমাদের সন্তান যখন এই পৃথিবীতে আসবে, আমার সন্তানের মুখ দেখলে আমার মায়ের যত মান অভিমান আছে সব ভুলে যাবে। শোনো সোহেল, একটা কথা বলি, এই যে তুমি বলছিল না যে বাড়ির সবাই মনে হয় অখুশি, এরকম চিন্তা ভাবনা তুমি আর করো না। আমার একটু অভিমান হয়েছে, ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কিন্তু অভিমান করে থাকবা না, আমার সাথে কিন্তু ভালোভাবে কথা বলবা। ধুর পাগলি, আমি কি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি? কিন্তু শোনো, আমি কিন্তু তোমার যত্ন করব, আমি আমার সন্তানের যত্ন নেব, এতে কিন্তু বাধা দিতে পারবে না। আরে কে বাধা দিবে? তবে হ্যাঁ, এই আম্মার সামনে বললো না এইটা করো না সেটা করো না। দেখো আমি তো এবারে বউ, আর আমার বয়স হয়েছে না, সংসারের টুকুটাকি কাজ তো আমাকে করতেই হবে। হ্যাঁ, টুকিটাকি কাজ তুমি করতে পারো, কিন্তু ভারী কোনো কাজ করবা না, প্রয়োজনে ওই কাজটা আমি করব। আচ্ছা বাবা, সেটা আমি দেখে নিব, কিন্তু তুমি আম্মাকে কিছু বলতে চাও না, তাহলে কিন্তু আম্মা মনে কষ্ট করবে। আচ্ছা, আম্মাকে কিছু বলবো না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। খালা, প্ল্যান মতো তো সব কিছুই কাজ আগাইতেছিল, হঠাৎ করে সোহেল ভাই চলে আসলো। এখন কি করা যায় বলো তো? সোহেল ভাইয়ের সামনে কি তোমার এই ডাইনি বউর অত্যাচার করা যাবে? কিভাবে তোমার এই ডাইনি বউ আমারে বাড়ির থেকে বের করে দিবা বলো তো? ঠিকই বলছিস, সোহেল হঠাৎ করে চলে আসাতে আমার সব আশায় পানি ঢেলে দিল। তুই চিন্তা করিস না, আমি যা বলি তুই শুধু সেই মোতাবেকভাবে চল। আর সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, এই ঋতু খুব ভালো করে জানে আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি ওঠাতে হয়। তার মানে খালা তুমি কি করতে চাচ্ছ? শোন, তোকে এত কিছু বুঝতে হবে না, তুই শুধু সুন্দর করে সেজে গুজে আমার সোহেলের সামনে একটু ঘুরঘুর করবি। কিন্তু খালা, আমি যদি সেজে গুজে সোহেল ভাইয়ের সামনে যাই, সোহেল ভাই কি আমার পাত্তা দিবে? সে তো দিনটা 24 ঘন্টা তার বউরে নিয়ে ব্যস্ত থাকে। আরে থাকতে দে, ব্যাপার না, শুধু একটু সময়ের অপেক্ষা, দেখ না আমি কি করি। আচ্ছা খালা, তুমি যেটা বলবে সেটাই। শোন, এখানে বসে না থেকে ঘরে যা, একটু সুন্দর করে সেজে গুজে আমার সোহেলের সাথে একটু ঘুরতে যা, যা, সব কিছুই কি আমি বলে দেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখি সোহেল ভাই এখন কি করতেছে। যা। বোকামি, সব কিছুই আমাকে শিখিয়ে দিতে হবে, ওর মাথায় কোনো বুদ্ধি নাই যে নিজের থেকে একটা কাজ করবে। এই ফকিন্নির বাচ্চাকে না তাড়ানো পর্যন্ত আমার মাথা ঠিক হচ্ছে না।
আমার এত কেন পেট ব্যথা করতেছে? সোহেল, 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 আম্মা, আরে কোথায় তোমরা? একটু আসো না। সোহেল, সূচনা, কি হয়েছে তোমার? সোহেল, সোহেল, শোনো না, আমার না প্রচুর পেট ব্যথা করতেছে, আমি বুঝতে পারতেছি না, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। কি বলো? তোমার তো অবস্থা খুব খারাপ, তোমাকে তো ডাক্তারের কাছে নিতে হবে। কিন্তু ডাক্তারের কাছে যাইতে হলে তো টাকা পয়সার দরকার। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর আমার কাছে যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো তো আমি খরচ করে ফেলছি। দেখো সোহেল, আমার না ভালো লাগতেছে না, আমার বাচ্চাটা আমার পেটের মধ্যে কেমন আছে আমি তো বুঝতে পারছি না। সোহেল, সোহেল, তোমার দুটো হাত পা ধরে তুমি একটা ব্যবস্থা করো। তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকার ব্যবস্থা আচ্ছা, করতেছি। ঠিক যেভাবে হোক আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। সাবধানে। কি করি? আম্মা, ও আল্লাহ, ও আল্লাহ, আমার বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। আচ্ছা, রাতের বেলা এত ডাকাডাকি করছিস কেন বলতো? মা, সূচনা না কেমন জানে করতেছে, ওর পেটে নাকি অনেক ব্যথা করতেছে। মা, সূচনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে কয় টাকা নিয়ে আসছিলাম সব টাকা তো খরচ করে ফেলছি। মা, আমাকে কিছু টাকা দাও না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। সোহেল, এত অস্থির হোস না। বউরা পোয়াতি হলে টুকটাক এরকম একটু ব্যথা ম্যাথা হয়ে যায়, তার মানে যে এত তোমার অস্থির হওয়া লাগবে এটার কোনো মানেই হয় না। মা, এটা সাধারণ কোনো ব্যথা না, আমার মনে হয় আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে গেছে। মা, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমাকে তুমি অল্প কিছু টাকা দাও। আচ্ছা, পাগলের মতো কথা বলছিস কেন বলতো? তুই যে টাকা পয়সা দিছিস ওইগুলোকে আমি হাতে করে রাখছি। এই যে উত্তরপাড়া 2 বিঘা জমি যে তোর নামে রেজিস্ট্রি করে রাখলাম, এই টাকাগুলো কোত্থেকে আসছে? তোর টাকাই তো। মা, আমি তো তোমার থেকে লাখ লাখ টাকা চাচ্ছি না, আমাকে 10,000 টাকা দাও, আমি তোমার বৌমাকে হসপিটালে নিয়ে যাই। সোহেল, একটু বোঝার চেষ্টা কর। আমার কাছে যদি কোনো টাকা থাকতো, তুই প্রথম যে বলছিস আমি তখনই তোকে টাকাটা দিয়ে দাও। বাবা, আমার কাছে টাকা নাই, তুই শুধু শুধু এরকম করিস না। আরে থাকলে দাও না কে? তুমি চুপ থাকো। মা, প্লিজ প্লিজ মা, তুমি আমাকে কিছু টাকা দাও। মা, আচ্ছা, শোন শোন, শোন, তোকে টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। মা, তুমি এটা কি বলছো? তুমি আমার মা, তুমি আমাকে টাকা দিবা তাও শর্তের জন্য? হ্যাঁ। বলো, তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি, তবু আমার সন্তানের আমি কোনো ক্ষতি চাই না। আচ্ছা ঠিক আছে, যে টাকা লাগে আমি সব দেব, কিন্তু আমার শর্তটা হচ্ছে তুই 2-1 মধ্যেই আবার প্রবাসে চলে যাবি। মা, এটা তুমি কি বলছো? আমি আমার সন্তানের মুখ দেখার জন্য ওই দূর প্রবাস থেকে চলে আসছি। আমার সন্তান জন্মগ্রহণ করবে, আমি তার মুখ দেখব। আর তুমি কি বলছো আমার সন্তানের মুখ না দেখে আমি ওই প্রবাসে যাব? না এই সোহেল, আমি জানি ওই কালনাগিনী ফোন করে তোকে বাংলাদেশে নিয়ে এসছে, আবার তুই যে ওকে ছেড়ে যাবি না তাও আমি জানি। আচ্ছা ঠিক আছে, তো তোর টাকার দরকার নাই, যা ঘুমা, আমিও ঘুমাবো, যা। মা, আমাকে কিছু টাকা দাও না, আমি হসপিটালে নিয়ে যাই। আমার শর্তে রাজি থাকলে যত টাকা লাগে তত টাকা দেবো। শর্তে রাজি আছিস কিনা সেটা বল। মা, আমার সন্তানের জন্য শুধু দূর প্রবাসে না, যদি তুমি 7 সমুদ্র 13 নদী পার করতে যাইতে বলতাও তাও আমি যেতাম। হ্যাঁ মা, আগে সূচনা সুস্থ হোক, তারপর আমি প্রবাসে চলে যাব। না, তোর 2-1 মধ্যেই প্রবাসে যাওয়া লাগবে, তাছাড়া আমি 1টি টাকাও দেবো না। আচ্ছা মা, আমি কালকে প্রবাসে চলে যাব, তবু আমাকে কিছু টাকা দাও, আমি হসপিটালে নিয়ে যাই। আচ্ছা তুই ঘরে যা, আমি টাকা নিয়ে আসছি, যা। সূচনা, আচ্ছা, এই নাটকটা না করলে কি হতো? নাটক? নাটক? এই, তুমি কি এই সংসার চালাও? তুমি কি বোঝো? তুমি তো 3 বেলা একেবারে কারি কারি বসে বসে খাওয়ার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোথায় কি হচ্ছে কি খবর রাখো? হ্যাঁ, আমি কোনো খবরই রাখি না, খবর রাখো শুধু তুমি। চুপ থাকো, তোমার সাথে আমার একটা কথা বলো না, আমি এখন ঘুমাতে যাব। মা, আমার সমস্ত স্বপ্ন তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছে, তুমি সূচনাকে দেখে রেখো, আমার সন্তানের যত্ন নিও, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আমার বুকা ছেলে, তুই এত টেনশন করছিস কেন? আরে আমি তো তোর মা, তাই না? আর এই যে সূচনার পেটে আমাদেরই বংশধর আসছে, আরে আমি দেখবো না কে দেখবো? তুই কোনো চিন্তা করিস না, তোর মা যেখানে আছে সেখানে চিন্তার কোনো কিছুই নাই বাবা।
মা, তুমি তো জানো আমার অনেক স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা করে ডাকবে। মা, তুমি জানো আমি বিদেশ থেকে দেশে আসছিলাম যে আমার সন্তান হবে, আমার সন্তানকে আমি সর্বপ্রথম দেখব, কিন্তু সেটা তো আমার ভাগ্যে হলো না। মা, আমার সন্তান হলে তার যত্ন নিও, তার যেন কোনো ক্ষতি না হয়। শোন, তুই এত কান্নাকাটি করলে তোর সন্তানের অমঙ্গল হবে। বুকা ছেলে, কান্নাকাটি করিস না তো। আরে আমরা সবাই তো আছি, তোর বউয়ের কোনো সমস্যা হবে না, তোর বাচ্চারও কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। সূচনা, আমি চলে যাচ্ছি, আমি তোমার যত্ন করতে পারলাম না, কিন্তু তুমি আমার সন্তানের যত্ন নিও। সংসারে কোনো ভারী কাজ তুমি করবা না, তুমি যদি কোনো ভারী কাজ করো তাহলে আমার সন্তানের ক্ষতি হবে। এই সোহেল, দেরি করিস না, এই বের হও না কে, তোর লেট হয়ে যাচ্ছে বাবা। শোনো, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। ওই উপরে আছে না, আর এই বাড়িতে সবাই আছে আমার সাথে, কিন্তু ওইখানটা তোমার সাথে কেউ থাকবে না। তুমি বেশি চিন্তা করবে না, আমি ঠিক আমার নিজের খেয়াল রাখবো, আমার সন্তানের খেয়াল রাখবো। তুমি তোমার নিজের যত্ন নিয়ে ঠিকভাবে খাওয়া দাওয়া করো, আর যদি পারো তাহলে প্রতিদিন একটু ফোন দিও। আমি পোষায় ফোন দিব। বাবারে, যানবাহনের ব্যাপার সেবা, দেরি হয়ে যাচ্ছে, চল। মা, আমি গেলাম। চলো বাবা। এই শোন, এখানে দাঁড়িয়ে ওদিক তাকিয়ে নেকা কান্না কানতে হবে না। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করবে কে? আমার মরা মা। যা বাড়ির ভিতর ঢোক, যা। আম্মা, আপনি তো দেখলেনই আমার 2 দিন হলো শরীরটা কত খারাপ। এখন যদি আমি কাজ করতে চাই, আবার যদি আমার সমস্যা হয়, তাহলে আমার সন্তানের ক্ষতি হলে তখন কি হবে? এই একই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি আমার আর শুনতে ইচ্ছা করে না। আমার কথা হলো, আমার সংসারের কাজ কাম একেবারে আমি কমপ্লিট চাই। যা তো, যা যা বলছি। দেখেন আম্মা, আপনার ছেলে যে বললো আমাকে সংসারের কাজ না করতে, আপনি তো সবই শুনলেন। আমি বলি কি আম্মা, আমি যতটুকু পারি করতেছি, কিন্তু হামুদিয়া কাজগুলো তো করতে পারবো না। আহা রে, আমার ছেলে বললো তুমি কোনো ভারী কাজ করো না, আর আমি যে একটা মানুষ, আমি বলছি তোকে কাজ করতে হবে, সেটা তোর কানে যাচ্ছে না? যা বলছি, যা বলছি। ফকিন্নির বাচ্চা আমার মুখে মুখে কথা বলে, কখন জানি গলাটা টিপে মুখটা বন্ধ করে দেব, সে কথা একবারও ভাবে না। চল ভিতরে চল। আচ্ছা খালা, আমাদের প্ল্যান তো সাকসেস, সোহেল ভাইয়া তো চলে গেল, কিন্তু তোমার এই ডাইনি বৌমারে এখন কিভাবে বের করা যায়? দেখ, আমি তো কম চেষ্টা করতেছি না, কিন্তু এই ফকিন্নির বাচ্চাকে তো কিছুতেই তাড়াতে পারছি না। আমার মাথায় কিছু ঢুকছে না রে, আমি কি করি বলতো? খালা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে? শোনো। আচ্ছা, তোর মাথায় এই বুদ্ধিটা এলো, কিন্তু আমার এই পচা মাথায় বুদ্ধিটা আসলো না কিসের জন্য? শোন, তোর কথা মতোই কাজ হবে, শুধু একটু সময়ের ব্যাপার, তাই না? শোন, ওই ফকিন্নির বাচ্চা আবার কোনো জায়গা থেকে শুনে না ফেলে কথাগুলো। যা তুই ঘরে যা, আমি আসতেছি। আচ্ছা যা। উফ, একটু জানে স্বস্তি পেলাম। কতদিন পরে একটা বুদ্ধির মতো বুদ্ধি পাইছি। এই বুদ্ধি মতো কাজ করলে খেলা একদম শেষ। আরে বোমা, কি হয়েছে আম্মা? তুমি ঘর ঝাড়ু দিচ্ছ? হ্যাঁ। কি দরকার কষ্ট করে ঘর ঝাড়ু দিয়ে? শোনো, ওই পাড়ার তোমার হিরক কাকার বাড়ি দাওয়াত আছে, চলো দাওয়াত খেয়ে আসি। কি বলেন আম্মা, আমি যাবো আপনাদের সাথে দাওয়াত খাইতে? আরে এতে অবাক হওয়ার কি আছে? দাওয়াত দিছে, দাওয়াত খেতে যাবো, তাই না সোনিয়া? না আম্মা, আমার শরীরটা ভালো না, এই শরীরে আমি আর দাওয়াত খাইতে যাবো না, আপনারাই যান। বৌমা, কত আশা করে বলছি যে 3 জনে যাব, দাওয়াত খাবো একসাথে,
তুমি না করো না, চলো। আম্মা দেখেন, আপনি তো জানেন আমার শরীরটা ভালো নাই, আপনারা যে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছেন তাতেই আমি খুশি। আরে ভাবি চলো তো, সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে যাবো, আনন্দ করতে করতে আসবো, চলো না। এই অবস্থায় আমি দাওয়াত খাইতে যাব? তাতে কি হয়েছে, চলো। আচ্ছা আম্মা, তাহলে আমি শাড়িটা চেঞ্জ করে আসি। আরে বাবা, শাড়ি চেঞ্জ করার কি দরকার? এমন তো না যে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি, এই পাড়া আর ওই পাড়া। চলো, এই শাড়িতেই চলো, তাই না? চলো বৌমা, চলো আচ্ছা চলেন। চলো চলো। আম্মা, আর কতদিন হাঁটবো? হাঁটতে হাঁটতে তো আমার আর হাঁটতে পারতেছি না। আরে চিন্তা করো না। আম্মা দাঁড়ান, আমি আর হাঁটতে পারতেছি না। আপনি বললেন এই তো পাশেই কাকারের বাড়ি, আর তাছাড়া আমরা রাস্তা দিয়ে না যাই এরকম জঙ্গলের মধ্যে দেখে না হাঁটতেছি। তোমাকে আর কষ্ট করে হাঁটতে হবে না। শোনা বৌমা, তুমি কি মনে করছো তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাব, একসাথে বসে খাবো, তাই মনে করছো, তাই না? আপনি তো তাই বলছিলেন। হ্যাঁ, তাই বলছি। আজকে তোমাকে তোমার জীবনের শেষ খাওয়া খাওয়াবো। শেষ খাওয়া মানে? আপনারা কি বলতেছেন? আমি তো কিছু বুঝতেছি না। বুঝতেছো না? একেবারে পানির মধ্যে সোজা। সোনিয়া, কাজটা শুরু কর। সোনিয়া, তুমি কি করবা? সোনিয়া, সোনিয়া দেখো, সরো। সোনিয়া, পা ধর, পা ধর সোনিয়া। সোনিয়া, আম্মা, আম্মা, বাচ্চার লাগতেছে। আম্মা, সোনিয়া, খেল খতম। ও কিন্নির বাচ্চা, দাওয়াত খেতে যাবে, শখ কত। চলে আয়, চলে আয়।